রসায়ন চ্যাপ্টারে প্রথমে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে কি করে না এর উপর ভিত্তি করে পদার্থকে আমরা ভাগ করছি। বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে, হ্যাঁ, পদার্থকে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা যায়, তাই না? পদার্থকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এখানে আমরা ভাগ করব বিদ্যুৎ পরিবহন করে কি করে না এর উপর ভিত্তি করে। ওকে, জাস্ট 1 সেকেন্ড। তো বিদ্যুৎ পরিবহন করে কি করে না এর উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে, দেখো, বিদ্যুৎ অপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ অপরিবাহী কারা? কাঁচ, কাঠ, প্লাস্টিক, রাবার এবং সকল সমযোজী যৌগ এবং সকল কি বলতো সমযোজী যৌগ। বিদ্যুৎ পরিবাহী কারা? বিদ্যুৎ পরিবাহী কারা? সকল ধাতু, সংকর ধাতু এবং আয়নিক যৌগ। ধাতু, সংকর ধাতু এবং আয়নিক যৌগ। কিছু পদার্থকে বলা হয় সুপার পরিবাহী, যাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি, তারা হচ্ছে আমাদের সুপার পরিবাহী। আর যাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অপরিবাহীর চেয়ে বেশি কিন্তু পরিবাহীর চেয়ে কম, তারা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী 7টা আছে, তাই না? ভালোবাসিতে গিয়ে আস্তে আস্তে সবই গেল, এই 7টা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। পরিবাহী বা কন্ডাক্টর। সুপার পরিবাহীর পরিবহন ক্ষমতা অস্বাভাবিকভাবে বেশি। এদের একটা সন্ধি তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার নিচে তারা অসম্ভব বিদ্যুৎ পরিবহন করে, এই জন্য এদেরকে বলা হয় সুপার পরিবাহী। সুপার পরিবাহীগুলো সাধারণত সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড। আর অপরিবাহীর এক্সাম্পল বলে ফেলছি। আমাদের মেইনলি পড়া লাগবে এই পরিবাহী নিয়ে। এই পরিবাহীগুলো আবার দুই প্রকার। কিছু হচ্ছে আমাদের ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। এই পরিবাহীগুলো হচ্ছে ধাতু এবং সংকর ধাতু। এরা বিদ্যুৎ পরিবহনের সময় রাসায়নিক বিক্রিয়া করে না। তাপমাত্রা বাড়াইলে এদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে। আর কিছু পরিবাহী আছে এদের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় রাসায়নিক বিক্রিয়া হয়। এদেরকে বলা হয় ইলেকট্রোলাইটিক বা আয়নিক পরিবাহী। তাপমাত্রা বাড়াইলে এদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়ে। এক্সাম্পল হচ্ছে আয়নিক যৌগ। কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। কোন অবস্থায়? গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় মূলত তড়িৎ বিশ্লেষ্য। এই পদার্থগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় রাসায়নিক বিক্রিয়া হয় তারা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটিক পদার্থ। তো যে সমস্ত পদার্থের ভিতরে বিদ্যুৎ দিলে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্যর এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের সমযোজী যৌগগুলো হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। আর তড়িৎ বিশ্লেষ্য কারা? তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমাদের আয়নিক যৌগগুলো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। এদের মধ্যে আছে আবার সবল তড়িৎ বিশ্লেষ্য এবং হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য এবং হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যারা হচ্ছে দ্রবণে 70 থেকে 100% বিয়োজিত হয়, তারা সবল তড়িৎ বিশ্লেষ্য। যারা 1 থেকে 10% বিয়োজিত হয় এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? আমাদের যে সবল অ্যাসিডগুলো আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, মানে সকল সবল অ্যাসিড, এরা হচ্ছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য। এরপর সকল সবল ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছাড়া গ্রুপ 1 এর অন্য সকল হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছাড়া গ্রুপ 2 এর অন্য সকল হাইড্রোক্সাইড, এরা হচ্ছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য। প্রায় সকল লবণ, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, প্রায় সকল লবণ, এরা হচ্ছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা?
মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তারপরে দুর্বল ক্ষার যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিংবা আমাদের অ্যামোনিয়া। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ওকে, কিছু অ্যাসিডও দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আমরা অ্যাসিড বলছি যেমন কার্বনিক অ্যাসিড, এরা হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পার্টটা, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 1 নাম্বার টপিক। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের উপর ভিত্তি করে পদার্থকে কিভাবে ভাগ করা যায়। ওকে, আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ বুঝতে হইলে তড়িৎ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে আমাদের জানা লাগে, কিছু সূত্র সম্পর্কে আমাদের জানা লাগে। তড়িৎ চার্জের একক হচ্ছে আমাদের কুলম্ব। প্রকৃতিতে সর্বনিম্ন চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রন বা 6.02 গুণন 10⁻23 ইলেকট্রনের চার্জ কত হবে, এটা দিয়ে গুণ করলে যেটা আসবে, এটা আসে হচ্ছে 96,473 কুলম্ব। এটাকে লেখা হয় 96,500 কুলম্ব। এটাকে বলা হয় আমাদের 1 ফ্যারাডে। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। এটার এক্সাক্ট মান হচ্ছে 96,473 কুলম্ব, বলা হয় 96,500 কুলম্ব। তাহলে এটা জানা লাগবে, এটা পরীক্ষা অনেকবার আসছে। এছাড়া আমরা বলেই ফেলছি যে তড়িৎ চার্জের একক হচ্ছে কুলম্ব। আই হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহের সূত্র হচ্ছে এই দুইটা, আর একটা হচ্ছে V/R। আর হচ্ছে আমাদের রোধ, ভি হচ্ছে আমাদের বিভবের একক কি, বিভবের একক হচ্ছে আমাদের ভোল্ট। ঠিক আছে, আমাদের তড়িৎ প্রবাহ আয়ের একক কি, অ্যাম্পিয়ার। রোধের একক কি, ওহম। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু জানা লাগবে। জাস্ট একটু বললাম, এগুলা তোমরা অলরেডি জানো, ফিজিক্সে পড়ছো, তাই না? তাহলে এই তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে জানার পরে আমরা চলে যাব তড়িৎ বিশ্লেষণে। আমরা কোথায় চলে যাব? তড়িৎ বিশ্লেষণে আমরা তড়িৎ বিশ্লেষণে চলে যাব। তড়িৎ বিশ্লেষণে কি হয়? তড়িৎ বিশ্লেষণে একটা পাত্র থাকে, ওই পাত্রটাকে বলা হয় আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে একটা পদার্থ নিতে হয়। যেমন ধরো আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। আমরা যখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব তখন কি হবে? আমাদের এখানে একটা ক্যাথোড থাকবে। আমাদের জানতে হবে যে যেটা বাইরের ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড। তার মানে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। ক্যাথোড কেমন? ঋণাত্মক। যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যানোড কেমন? ধনাত্মক। তো এটা যেহেতু গলিত, সোডিয়াম প্লাস থাকবে, Cl মাইনাস থাকবে। তাহলে ক্যাথোডে যাবে কে? সোডিয়াম প্লাস, কারণ ক্যাথোড হচ্ছে ধনাত্মক। সোডিয়াম প্লাস গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, তাই না? ঠিক আছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি বলা হয়? এটাকে আমাদের বিজারণ। তার মানে আমাদের ক্যাথোডে কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া হবে, এবং ক্যাথোডে কি তৈরি হবে? সোডিয়াম ধাতু তৈরি হবে। এখন অ্যানোডে তাহলে আমাদের কে যাবে? Cl মাইনাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে আমাদের Cl2। যেহেতু ক্লোরিন এখানে একটা, এখানে হাফ দাও, প্লাস হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া। এখান থেকে দুইটা প্রশ্ন, অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। অ্যানোড তড়িৎদ্বারটা কেমন? ধনাত্মক। ক্যাথোড তড়িৎদ্বারটা কেমন? ঋণাত্মক। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। বিজারণ হয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ দিলে ক্যাথোডে সাধারণত ধাতু উৎপন্ন হবে, অ্যানোডে হচ্ছে আমাদের অধাতু উৎপন্ন হবে। এখন তুমি যদি গলিত সোডিয়াম ক্লোরাইডের জায়গায় দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড নাও, গলিত সোডিয়াম ক্লোরাইডের জায়গায় দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড নাও,
দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড নাও, তাহলে ঘটনাটা কি হবে? তাহলে ঘটনাটা যেটা হবে, তুমি যখন দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড নিবা, এখানে সোডিয়াম প্লাস Cl মাইনাসের পাশাপাশি আমাদের H প্লাস এবং OH মাইনাস থাকবে। তাহলে আমাদের ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে আমাদের সোডিয়াম প্লাস আর হচ্ছে আমাদের H প্লাস। অ্যানোডে যাবে হচ্ছে আমাদের Cl মাইনাস এবং হচ্ছে OH মাইনাস। তো সোডিয়াম প্লাস আমরা জানি কি হয়, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হয়। H প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হবে? হাইড্রোজেন গ্যাস হবে, হাইড্রোজেন গ্যাস হবে। এখানে তো আমরা জানি যে Cl ইলেকট্রন ত্যাগ করে জারণ হয়ে ক্লোরিন হয়, আর OH মাইনাস থেকে হওয়ার কথা পানি আর হচ্ছে অক্সিজেন, পানি আর হচ্ছে অক্সিজেন। এটা যদি দুইটা দাও তাহলে একটা পানি আর হাফ অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন, এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের এই বিক্রিয়াটা হয়, তার মানে হাইড্রোজেন উৎপন্ন হয়, আর এই বিক্রিয়াটা হয় তার মানে ক্লোরিন উৎপন্ন হয়। তার মানে এই বিক্রিয়াটা হয় না। এই বিক্রিয়াটা যদি না হয়, এখানে থাকলো তোমার সোডিয়াম প্লাস, এখানে থাকলো OH মাইনাস, তাহলে তোমার আরেকটা জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা কি দেখতে পাইলাম? আমরা যখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলাম, তখন আমাদের ক্যাথোডে উৎপন্ন হইল সোডিয়াম, অ্যানোডে উৎপন্ন হইল ক্লোরিন। কিন্তু যদি আমরা দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তখন আমাদের ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হবে আমাদের কি? ক্লোরিন। আর অতিরিক্ত একটা পদার্থ উৎপন্ন হবে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝা গেছে? তাহলে কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় এটা আমাদের বুঝতে হবে। কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় এটা বুঝতে হবে। তো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? তিনটা বিষয়ের উপর নির্ভর করে। আমি একটু মুছায় দেই। এটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক সারি, একটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক সারি, এটার এই তড়িৎ রাসায়নিক সারি বানাই দিই, তড়িৎ রাসায়নিক সারি। এক নাম্বার হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির উপর নির্ভর করে। তড়িৎ রাসায়নিক সারিটা কি? লিগ বা কা না ম্যাজিশিয়ান এলো মন যে কাঁদে ফের চান্দু কোবাল্ট নীলে সোনা পাবে হাইড্রোজেন কুলাঙ্গার হাজি আজ আরামে। এটা হচ্ছে আমাদের ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ। আর অধাতুর ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ হচ্ছে না সা ক বে আইলো হাই। দেখো এটা হচ্ছে নাসা কবে আইলো হাই, লিগ বা কা না ম্যাজিশিয়ান এলো মন যে কাঁদে ফের চান্দু কোবাল্ট নিলে সোনা পাবে হাইড্রোজেন কুলাঙ্গার হাজি আজ আরামে। তুমি যেভাবে পারো ওইভাবে মুখস্থ করো, আমার কিছু বলার নাই। তো এই সারি যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের সোডিয়াম হচ্ছে অনেক উপরে, হাইড্রোজেন হচ্ছে অনেক নিচে, মানে যেটা নিচে থাকবে ওইটা আগে চার্জ মুক্ত হবে, এই জন্য আমাদের হাইড্রোজেন হয়। তো এখানে যদি আবার খেয়াল করি, আমাদের হাইড্রোক্সিল সবার নিচে, ক্লোরিন অনেক উপরে, কিন্তু তাহলে আমাদের এখানে হাইড্রোক্সিল না হয়ে কেন ক্লোরিন হচ্ছে? এর কারণ হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা আবার বেশি। ক্লোরিনের ঘনমাত্রা আমাদের হাইড্রোক্সিলের চেয়ে বেশি, এই জন্য হচ্ছে আমাদের ক্লোরিন যাচ্ছে। তাহলে এক নাম্বার নির্ভর করে তড়িৎ রাসায়নিক সারির উপর, আর ব্যতিক্রম হয় কিসের জন্য? ঘনমাত্রার জন্য। ব্যতিক্রম হয় ঘনমাত্রার জন্য। আরেকটা কারণে ব্যতিক্রম হয়, এটা হচ্ছে আমাদের তড়িৎদ্বারের প্রকৃতি। যেমন আমরা জানি যে আমাদের সোডিয়াম আর হাইড্রোজেন থাকলে কোনটা যাচ্ছে? হাইড্রোজেন। কিন্তু তুমি যদি পারদ ইউজ করো তড়িৎদ্বার হিসেবে তাহলে দেখবা সোডিয়াম যাবে। তুমি যদি পারদ ইউজ করো তড়িৎদ্বার হিসেবে তাহলে দেখবা সোডিয়াম যাচ্ছে। তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে? আমাদের তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করতেছে। পারদের সাথে সোডিয়ামের আলাদা একটা ভালোবাসা আছে, এই জন্য পারদ থাকলে সোডিয়াম যায়। বুঝা গেছে? তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের বেসিক, যে তড়িৎ বিশ্লেষণে আসলে কি হয়।
হ্যাঁ, এবং কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে, কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একটু খুব ভালোভাবে জানা লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তোমাদেরকে যদি বলা হয় এখন তোমরা কমেন্ট করো তো, যদি যদি আমরা ক্যালসিয়াম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করি, যদি আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমাদের হ্যাঁ জলীয় কপার সালফেট ক্যাথোডে কি উৎপন্ন হবে আর অ্যানোডে কি উৎপন্ন হবে? তোমরা কমেন্ট করে বলো তো, অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে? কমেন্ট করো। যদি আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করি ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে? বলো, ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে? বলো, এই কমেন্ট করো। হ্যাঁ, কপার যাবে ক্যাথোডে, আর অ্যানোডে কে যাবে? অ্যানোডে কে যাবে বলো, অ্যানোডে কে যাবে? এই কমেন্ট করো। এখানে তো কপার সালফেট আছে, এই ক্লোরিন কই পাইলা? দেখো, তাহলে আমাদের ক্যাথোডে উৎপন্ন হবে কপার। কেন? দেখো, যদিও তুমি পানি নিছ কিন্তু দেখো কপারটা হাইড্রোজেনের নিচে, এই জন্য ক্যাথোডে আমাদের কপারই উৎপন্ন হবে। আর সালফেট আছে আর পানির তোমার হাইড্রোক্সিল আছে, হাইড্রোক্সিল সবার নিচে থাকার কারণে তোমার হচ্ছে পানি প্লাস হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। পানি তুমি বাদ দাও, অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে আমাদের অ্যানোডে কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে। অ্যানোডে কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে। সালফেট না, অক্সিজেন উৎপন্ন হবে। অ্যানোডে হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এই যে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করতেছি, তড়িৎ বিশ্লেষণের সময় আমার ক্যাথোডে ধাতু উৎপন্ন হচ্ছে, অ্যানোডে অধাতু উৎপন্ন হচ্ছে। কি পরিমাণ ধাতু বা অধাতু উৎপন্ন হবে এটা হচ্ছে নির্ভর করে কিসের উপর? কি পরিমাণ বিদ্যুৎ দিচ্ছ তার উপর। হ্যাঁ, ডাব্লিউ সমানুপাতিক কিউ, তাহলে ডাব্লিউ সমান আসবে জেড কিউ বা ডাব্লিউ সমান আসবে জেড আইটি। এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র। এখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? ধরো আমাদের কপার আছে ক্যাথোডে, কপার আছে 2+, প্লাস হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হবে। এখানে 2টা ইলেকট্রন বলতে বোঝায় 2 ফ্যারাডে বিদ্যুৎ, আর এখানে একটা কপার বলতে বোঝায় 1 মোল কপার, তার মানে 63.5 গ্রাম কপার। ঠিক আছে, 63.5 গ্রাম কপার। অথবা তুমি যদি ক্যালসিয়াম ধাতু চিন্তা করো, ক্যালসিয়াম 2+ প্লাস 2 ইলেকট্রন সমান আমাদের ক্যালসিয়াম ধাতু। ক্যালসিয়াম ধাতু মানে আমাদের 40 গ্রাম, এটা মানে হচ্ছে 2 ফ্যারাডে। তাহলে আমাদের 2 ফ্যারাডে দিয়ে ক্যালসিয়াম উৎপন্ন হয় 40 গ্রাম। 1 ফ্যারাডে দিয়ে কতটুকু উৎপন্ন হয়? হ্যাঁ, 1 ফ্যারাডে দিয়ে কতটুকু উৎপন্ন হয়? 2 ফ্যারাডে দিয়ে উৎপন্ন হয় 40 গ্রাম। হ্যাঁ, আবার 2 ফ্যারাডে মানে কি? 2 × 96,500 কুলম্ব। 2 × 96,500 কুলম্ব। তাহলে 2 × 96,500 কুলম্ব দিয়ে তৈরি হয় 40 গ্রাম। 1 কুলম্ব দিয়ে এটা ভাগ হবে, তাহলে 1 কুলম্ব দিয়ে কতটুকু ক্যালসিয়াম উৎপন্ন হয়? এটা হবে, এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর, 2 হচ্ছে তার যোজনী n, আর 96,500 হচ্ছে ফ্যারাডের সংখ্যা f। ঠিক আছে, এই জন্য জেড সমান বলা হয় পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী গুণন ফ্যারাডের সংখ্যা, এবং জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেটের সূত্রটা হচ্ছে m/nf, জেটের সূত্রটা হচ্ছে m/nf। তাহলে জেটের সংখ্যাটা কি হবে? 1 কুলম্ব বিদ্যুৎ দিয়ে যত গ্রাম উৎপন্ন করা যায় সেটা হচ্ছে আমাদের 1 কুলম্ব বিদ্যুৎ দিয়ে যত গ্রাম উৎপন্ন করা যায় সেটা হচ্ছে আমাদের জেট। তাহলে জেটের একক কি হবে? গ্রাম পার কুলম্ব। জেটের একক কি হবে? গ্রাম পার কুলম্ব। সিলভার আর হাইড্রোজেনের জেটের মানটা মুখস্থ করবা, সিলভার আর হাইড্রোজেনের জেটের মানটা মুখস্থ করবা। একটা পদার্থের কি 2টা জেটের মান হইতে পারে? হ্যাঁ পারে। যেমন Fe2+ যখন থাকবে তখন জেটের মান হবে m/2f, কিন্তু যখন Fe3+ থাকবে তখন জেটের মান হবে m/3f। জেটের একটার বেশি মান থাকতে পারে, জেটের একটার বেশি মান থাকতে পারে। এই রিলেটেড এই সূত্রের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তবে ইদানিং বেসিক প্রশ্ন বেশি আসতেছে। আমি 2টা প্রশ্ন দেখাই, যেমন এরকম প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ এটা মুছে দিলাম। আমি 3টা প্রশ্ন দেখাই, পরে আমি অ্যান্সার দেখাচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে যে 1 মোল অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? কি পরিমাণ
বিদ্যুৎ লাগবে। এটা একটা অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, গলিত ক্যালসিয়াম ফ্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে 20 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? এই দুইটা অঙ্ক দেখো। তো তোমাকে এখানে যেটা বুঝতে হবে যে অ্যালুমিনিয়াম মানে কি বলো তো? অ্যালুমিনিয়াম মানে হচ্ছে এটা দ্রবণে থাকবে অ্যালুমিনিয়াম 3+ হিসেবে। তো যেহেতু অ্যালুমিনিয়াম 3+, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে, বা হচ্ছে 3 × 96,500 কুলম্ব। অপশনে যেটা থাকবে তুমি এটা দেখাবা, 3 × 96,500 কুলম্ব। পরের অঙ্কটা দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে 20 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? তো ক্যালসিয়ামের বিক্রিয়াটা তুমি যেখানে দেখছিলে না, এখান থেকে কি দেখা যাচ্ছে দেখো তো, 40 গ্রাম উৎপন্ন করতে 2 ফ্যারাডে লাগে, তাহলে 20 গ্রাম উৎপন্ন করতে 1 ফ্যারাডে লাগবে। তাহলে 20 গ্রাম উৎপন্ন করতে কি লাগবে? 1 ফ্যারাডে লাগবে। 20 গ্রাম উৎপন্ন করতে কি লাগবে? 1 ফ্যারাডে লাগবে। ওকে, 20 গ্রাম উৎপন্ন করতে কি লাগবে? 1 ফ্যারাডে লাগবে। ওকে, হাইড্রোজেনের অঙ্কগুলো একটু বেশি অসুবিধা হয়। যেমন এই প্রশ্নটা যদি থাকে H2 + ½ O2 = 1 মোল পানি বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? এই তোমরা এটা বলো তো, বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? কমেন্টে বলো। বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? ঠিক আছে, এটাতে বলো কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। এই বলো, কমেন্টে বলো কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। সবাই দেখি 1 ফ্যারাডে বলতেছে। সবাই তোমরা 1 ফ্যারাডে বলতেছো কেন? তোমরা বুঝো নাই? 2 ফ্যারাডে, এই যে জ্যোতি বলছে 2 ফ্যারাডে। দেখো এখানে বিক্রিয়াটা কি বলো তো, এখানে যে আমাদের H2 আছে, এটা 2টা ইলেকট্রন ত্যাগ করবে না, 2টা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে 2টা H+ হবে। এখানে ½ O2 মানে কি? একটা অক্সিজেন, এটা 2টা ইলেকট্রন গ্রহণ করে আমাদের এই যে O2 2- হবে। ঠিক আছে, ½ O2 2- হবে। তো যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ হচ্ছে আমাদের, তো হচ্ছে আমাদের 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের তড়িৎ বিশ্লেষণের ব্যবহার পড়তে পারলে ভালো। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার পড়তে পারলে ভালো। এখন দেখো আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। এতক্ষণ আমরা পড়ছি তড়িৎ বিশ্লেষ্য কোষ, এখন আমরা পড়ব তড়িৎ রাসায়নিক কোষ আসলে কিভাবে তৈরি হয়? তড়িৎ রাসায়নিক কোষ খুব সংক্ষেপে বুঝবা, তড়িৎ রাসায়নিক কোষ কিভাবে তৈরি হয়। তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষ থেকে আমরা আসলে বিদ্যুৎ পাই। এই তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হয় কিভাবে? এখানে অর্ধকোষ থাকে দুইটা অর্ধকোষ থাকে। কয়টা অর্ধকোষ থাকে? 2টা অর্ধকোষ থাকে। 2টি অর্ধকোষ থাকে। এই 2টি অর্ধকোষ নিয়ে আমাদের একটা তড়িৎ রাসায়নিক কোষ হয়। এই 2টা অর্ধকোষ সাধারণত লবণ সেতু দিয়ে যুক্ত থাকে। লবণ সেতু নিয়ে আমরা একটু পরেই জানবো। লবণ সেতু নিয়ে যুক্ত থাকে। একটা অর্ধকোষ হচ্ছে আমাদের জারণ অর্ধকোষ বা আমাদের অ্যানোড অর্ধকোষ, আরেকটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধকোষ বা হচ্ছে আমাদের ক্যাথোড অর্ধকোষ। এখানে আমাদের 2টা অর্ধকোষ থাকে, জারণ অর্ধকোষ বা বিজারণ অর্ধকোষ, তারপরে হচ্ছে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড অর্ধকোষ। ব্যতিক্রমটা একটু গুরুত্বপূর্ণ দিয়ে খেয়াল করো, এখানে অ্যানোড অর্ধকোষটা ঋণাত্মক, ক্যাথোড অর্ধকোষটা হচ্ছে ধনাত্মক, উল্টা।
ক্যাথোড অর্ধকোষটা হচ্ছে আমাদের ধনাত্মক, ক্যাথোড অর্ধকোষটা হচ্ছে আমাদের ধনাত্মক, ঠিক আছে। তো তবে এইটা সেম, অ্যানোডে এখানেও জারণ হয় এবং ক্যাথোডে হচ্ছে আমাদের বিজারণ হয়। এই জারণ বিজারণের ফলে এখানে একটা বিভব তৈরি হয়, এখানে একটা বিভব তৈরি হয়, এর ফলেই হচ্ছে আমরা বিদ্যুৎ পাই। এই বিভবটা কিভাবে, তাহলে এই বিভবটাকে বলা হয় ইনট সেল। ইনট দ্বারা বোঝায় প্রমাণ অবস্থা। এটা সমান কি, আমাদের কি হয়, অ্যানোডে কি হয়, অ্যানোডে হয় জারণ। এই জারণ বিভব যোগ হচ্ছে আমাদের ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোডের জারণ বিভব যোগ হচ্ছে আমাদের ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে এটাই হচ্ছে আমাদের কোষের বিভব, এটাই হচ্ছে আমাদের কোষের বিভব। অ্যানোডের জারণ বিভব যোগ হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব। তো আমাদের বিজ্ঞানীরা কিছু বিজারণ বিভবের মান বের করছে। এই বিজারণ বিভবের মানগুলো মুখস্থ করতে হয় অথবা পরীক্ষার হলে দেওয়া থাকে। যেমন হাইড্রোজেনের যে বিভবটা, দেখো এটা হচ্ছে আমাদের বিজারণ বিভব। হাইড্রোজেনের বিজারণ বিভবটা হচ্ছে 0 ভোল্ট। এরপরে আমাদের কপারের বিজারণ বিভবটা হচ্ছে আমাদের প্লাস 0.34 ভোল্ট। আমাদের জিঙ্কের বিজারণ বিভব কত, জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে -0.76 ভোল্ট। এরকমভাবে তোমার আয়রন, তারপরে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো। তো এখানে যে বিজারণ বিভবগুলো দেওয়া আছে, তো এরা যখন অ্যানোড হিসেবে কাজ করবে এদের তো জারণ হবে। জারণ বিভবটা বিজারণ বিভবের জাস্ট উল্টা, জারণ বিভবটা বিজারণ বিভবের জাস্ট উল্টা, জাস্ট উল্টা। যেমন ধরো তোমার যদি এরকম হয় যে একটা আমাদের যে ড্যানিয়েল কোষ আছে, ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে কাজ করে জিঙ্ক, তাহলে ইনট জিঙ্ক থেকে হবে আমাদের জিঙ্ক 2+ যোগ ইনট বিজারণ হলে কি হবে, কপার 2+ থেকে হচ্ছে আমাদের কপার। দেখো এখানে জিঙ্ক 2+ জিঙ্ক, তার মানে বিজারণ বিভবের মান হচ্ছে -0.76, এখানে হচ্ছে জারণ, তাহলে এটার মান হবে +0.76 সূত্রের যোগ। আর আমাদের কপারের বিজারণ বিভবের মান দেওয়া আছে +3.74, তাহলে +1.10 ভোল্ট, +1.10 ভোল্ট। তাহলে আমি সংক্ষেপে বলে দিছি যে আমাদের তড়িৎ রাসায়নিক কোষে দুইটা অর্ধকোষ থাকে, একটা জারণ অর্ধকোষ আর একটা বিজারণ অর্ধকোষ। কোষ বিভবের মান সমান কি, জারণ বিভব যোগ বিজারণ বিভব। বিজ্ঞানীরা কোন বিভব বের করছেন, শুধুমাত্র বিজারণ বিভব বের করছেন। জারণ বিভব কিভাবে বের করব, বিজারণ বিভবের চিহ্ন উল্টায় দিলেই জারণ বিভব হয়ে যাবে, জারণ বিভব হয়ে যাবে। দুটাকে যোগ করলে আমরা কি পাবো, কোষ বিভব পাবো, কোষ বিভব পাবো। তো কোষ বিভব যদি কোনো একটা কোষের কোষ বিভব, কোনো একটা কোষের কোষ বিভব যদি ধনাত্মক হয়, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়। যদি কোষ বিভবের মান ঋণাত্মক হয় তখন ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। আর যদি কোষ বিভবের মান 0 হয় তাহলে আমরা বুঝবো ওই কোষটা সাম্যাবস্থায় আছে। বাংলাগুলো আমি লিখি নাই, বাংলা কথাগুলো আমরা লিখি নাই, ঠিক আছে। তাহলে কোষ বিভবের মান যদি ধনাত্মক হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে। কোষ বিভবের মান যদি ঋণাত্মক হয় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না। আর কোষ বিভবের মান যদি 0 হয় তাহলে হচ্ছে 0 হয়, তাহলে এটা কি হবে, কোষটা সাম্যাবস্থায় আছে। যদি 0 থাকে তাহলে কোষটা কি আছে, সাম্যাবস্থায় আছে। ওকে, তাহলে কোষ বিভবের মানের অঙ্ক কৃষিতে আসছিল 22-23 সালে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আশা করি কোষ বিভবের অঙ্ক পারবা, বুঝলে হচ্ছে যোগ অঙ্ক, বুঝলে হচ্ছে যোগ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলে নেই। আরেকটা রাশি আছে, এটাকে বলা হয় ডেল জি বা মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন। তো এই মুক্ত শক্তির পরিবর্তন যখন 0 তখন কোষটা সাম্যাবস্থায় আছে। এই মুক্ত শক্তির পরিবর্তন যখন ঋণাত্মক তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়। মুক্ত শক্তির পরিবর্তন যখন ধনাত্মক তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় না, তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। তার মানে উল্টা, তার মানে উল্টা, ঠিক আছে।
হ্যাঁ, এই যে জান্নাতুল ফেরদৌস জ্যোতি ঠিক বলছে, জিরো মানে কুশ মরে গেছে। দেখো এটা কিন্তু তাহলে ইয়ার উল্টা, এটা কিন্তু আমাদের ওই কুশটার ক্ষেত্রে, কুশ বিভবের ক্ষেত্রে হচ্ছে আমাদের উল্টা, কুশ বিভবের ক্ষেত্রে হচ্ছে আমাদের উল্টা। এখন একটা ব্যাপার দেখো, এই যে আমরা বললাম যে বিজ্ঞানীরা বিজারণ বিভব নির্ণয় করছেন, এই বিজারণ বিভবগুলো কিভাবে নির্ণয় করছেন জানো? হাইড্রোজেনটাকে জিরো ধরে নিয়ে তারপর নির্ণয় করছেন। এই জন্য হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। এরকম আরেকটা তড়িৎদ্বার আছে, ওইটার নাম হচ্ছে ক্যালোমেলো তড়িৎদ্বার। এটাকে ধরেও বিজারণ বিভবগুলো বিজ্ঞানীরা নির্ণয় করছেন আর কি। তবে হাইড্রোজেনটাকে বলা হয় প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, এটাকে বলা হয় সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। একটা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার আর একটা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। একটা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার আর একটা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। ওকে, একটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার আর একটা হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার আর সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে ক্যালোমেলো তড়িৎদ্বার। এখন এই যে আমরা বললাম যে আমাদের একটা কোষ বানাইতে কি লাগে, দুইটা অর্ধকোষ লাগে আর লবণ সেতু লাগে। তো এই যে আমাদের লবণ সেতু লাগে, এই লবণ সেতুতে কি কি লবণ ইউজ করা হয় পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা কমেন্টে বলো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এই লবণগুলো ইউজ করা হয়। হ্যাঁ, এই লবণগুলোর নাম মুখস্থ করতে হবে। লবণ সেতুতে কি কি লবণ ইউজ করা হয় এই লবণগুলোর নাম মুখস্থ করতে হবে। হ্যাঁ, লবণ সেতুতে কি কি লবণ ইউজ করা হয় এই লবণগুলো একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে লবণ সেতুতে কি কি লবণ ইউজ করা হয়, সল্ট ব্রিজে কি কি সল্ট ইউজ করা হয় একটু মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, সল্ট ব্রিজে কি কি লবণ ইউজ করা হয় এটা মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে আমরা বলতেছিলাম যে আমরা যদি একটা তড়িৎ রাসায়নিক কোষ বানাইতে চাই, তাহলে আমাদের কি লাগবে বলো তো? তাহলে আমাদের দুইটা অর্ধকোষ লাগবে। এই অর্ধকোষগুলো কয় ধরনের? এই অর্ধকোষগুলো হচ্ছে 5 ধরনের। এই অর্ধকোষগুলো কয় ধরনের? এই অর্ধকোষগুলো হচ্ছে 5 ধরনের। অর্ধকোষগুলো কয় ধরনের? অর্ধকোষগুলো হচ্ছে 5 ধরনের। হ্যাঁ, এই অর্ধকোষগুলো হচ্ছে 5 ধরনের। দেখো তো 5 ধরনের কি কি অর্ধকোষ আছে। একটা হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতুর আয়ন অর্ধকোষ, যেমন জিঙ্ক দ্রবণে যদি আমাদের জিঙ্ক সালফেট থাকে, মানে জিঙ্ক 2+ থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ধাতুর আয়ন অর্ধকোষ। আরেকটা আছে ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, লবণ অর্ধকোষ। শুনো, অর্ধকোষ মানে বেসিক ব্যাপারটা একটু বুঝো। মানে একটা দ্রবণ থাকবে, ওইখানে তুমি একটা দণ্ড ডুবাবা। ধরো জিঙ্কে ডুবাইছো জিঙ্কের কোনো লবণে, তাহলে এটা হচ্ছে ধাতুর লবণ অর্ধকোষ। ধাতুর লবণ অর্ধকোষ। ঠিক আছে? এখন দেখো সিলভারকে যে তুমি ডুবাবা, সিলভারের কোনো লবণ তো পানিতে দ্রবণীয় না। সিলভারের লবণগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। এই জন্য তুমি নিছো পটাশিয়াম ক্লোরাইড, ধরো পটাশিয়াম ক্লোরাইড নিছো, তার মানে তোমার এখানে Cl- আছে। এই সিলভারের সাথে তুমি নিলা সিলভার ক্লোরাইড তার পানিতে দ্রবণীয় না, এটা অদ্রবণীয়। এই জন্য এটাকে বলা হয় সিলভার হচ্ছে একটা ধাতু, এটা ধাতুর অদ্রবণীয় লবণ, আর এখানে অন্য একটা দ্রবণীয় লবণের দ্রবণ, এই জন্য ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। সোডিয়ামের পারদের সাথে কেউ যদি সংকর ধাতু ফর্ম করে তাকে বলা হয় অ্যামালগাম। যেমন ধরো সোডিয়াম আর পারদ, তাহলে এটা সোডিয়াম অ্যামালগাম। দ্রবণে ধরো রাখছো সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কি থাকবে? সোডিয়াম প্লাস থাকবে। এটাকে বলা হয় ধাতুর অ্যামালগাম অর্ধকোষ। ঠিক আছে? ধাতুর অ্যামালগাম অর্ধকোষ। আরেকটা আছে জারণ বিজারণ অর্ধকোষ। ঠিক আছে? ধরো এখানে নিলা প্লাটিনামে নিলা আয়রনের একটা লবণ, যেখানে আয়রনের যোজনী হচ্ছে 2। হ্যাঁ,
মানে প্লাটিনামের সাথে মিশায় নিলা আর দ্রবণে আছে আয়রনের এমন একটা লবণ যেখানে আয়রনের যোজনী হচ্ছে 3, তাহলে একই ধাতুর দুইটা ভিন্ন জারণ অবস্থা ইউজ হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ধাতুর আয়ন অর্ধকোষ। শেষেরটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। ধরো তোমার কাজ হচ্ছে হাইড্রোজেন দিয়ে তুমি অর্ধকোষ বানাবা। হাইড্রোজেন কি খাড়াই থাকতে পারবো? হাইড্রোজেন তো গ্যাস কি দাঁড়ায় থাকতে পারে? দাঁড়ায় থাকতে পারে না। এই জন্য আমরা কি করব, দাঁড় করায় রাখবো প্লাটিনামকে, কিন্তু প্লাটিনামকে শোষণ করাবো হাইড্রোজেন। দ্রবণে ধরো হাইড্রোজেন Cl রাখলা, মানে হাইড্রোজেনের একটা দ্রবণ রাখলা, তাহলে এটাকে বলবো আমরা গ্যাস অর্ধকোষ। তাহলে অর্ধকোষ কয় ধরনের? 5 ধরনের। অর্ধকোষ কয় ধরনের? 5 ধরনের। অর্ধকোষ হচ্ছে আমাদের 5 ধরনের। ওকে, আচ্ছা, তাহলে আমরা 2 ধরনের কোষ দেখে ফেললাম, তাই না? 2 ধরনের কোষ দেখে ফেললাম। একটা আমরা প্রথমে দেখছি তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। এই দুইটা কোষের মধ্যে পার্থক্য কি পাইছি আমরা? তড়িৎ বিশ্লেষ্য কোষে তুমি বাইরে থেকে বিদ্যুৎ দিবা, অ্যানোডে ধাতু উৎপন্ন হবে, ক্যাথোডে অধাতু উৎপন্ন হবে, তোমার বিদ্যুৎ ব্যয় হবে। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? এখানে তুমি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ পাবা। ওই বিদ্যুৎ প্রবাহটা তুমি হিসাবও করতে পারো। কিভাবে হিসাব করবে আমরা দেখাইলাম। সোজা কথা, তড়িৎ রাসায়নিক কোষ মানে হচ্ছে ব্যাটারি। তো এই যে ব্যাটারিগুলো আছে, মানে তড়িৎ রাসায়নিক কোষ বা ব্যাটারি, এই ব্যাটারিগুলোকে কিভাবে ভাগ করা যায় দেখো। এই তড়িৎ রাসায়নিক কোষ বা ব্যাটারিগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এই তড়িৎ রাসায়নিক কোষ বা ব্যাটারি, যেই ব্যাটারিগুলো একবার চার্জ করে ব্যবহার করে ফেলে দিতে হয়, এগুলাকে বলা হয় প্রাইমারি ব্যাটারি বা প্রাইমারি কোষ। যেমন হচ্ছে তোমাদের ড্রাই সেল, এটা ওই যে রিমোটের ব্যাটারিতে যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে আমাদের ড্রাই সেল। আরেকটা আছে ল্যাক ল্যান্স সেল। আরেকটা আছে লিথিয়াম ব্যাটারি, যেটা হার্টের পেসমেকারে ব্যবহার করা হয়, ঠিক আছে? আরেকটা আছে তোমার নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, যেটা ক্যালকুলেটরের ব্যাটারিতে ইউজ করা হয়। এগুলা তুমি একবার ব্যবহার করলেই শেষ। আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কোষ বা গৌণ কোষ, যাদেরকে বারবার চার্জ করে ব্যবহার করা যায়, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি। আরেকটা আছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কোষ, বারবার ব্যবহার করা যায়। এই লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি হচ্ছে ওই যে আমাদের বাসার আইপিএসের যে ব্যাটারিটা আছে, বা মাইক বাজাইতে যে ব্যাটারিটা, বা ট্রাকে যে ব্যাটারিটা থাকে, বা আমাদের গাড়িতে যে ব্যাটারি থাকে, এটা হচ্ছে আমাদের লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তো এই ব্যাটারিগুলোও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ফেলে দিতে হয়। চার্জ করে বারবার ব্যবহার করা যায়, কিন্তু নির্দিষ্ট সময় পরে ফেলে দিতে হয়। যেই ব্যাটারিগুলো আজীবন ব্যবহার করা যায়, এগুলোর নাম হচ্ছে ফুয়েল সেল। হ্যাঁ, এবং ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব। তাহলে কোন ব্যাটারিগুলো পরিবেশ বান্ধব? এগুলো হচ্ছে আমাদের ফুয়েল সেল। তাহলে এই যে সেলগুলো, এই সেলগুলো থেকে আমরা কি পাই বলো তো? বিদ্যুৎ প্রবাহ পাই। এই সেলগুলো থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ পাই, তাই না? যেহেতু সেলগুলো থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ পাই, তাহলে এদের একটা বিভব আছে। এদের একটা কি আছে বলো তো? এদের একটা বিভব আছে, তাই না? প্রত্যেকটা সেলের বিভব এবং ব্যবহার মুখস্থ করবা। যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা হচ্ছে 3.7 ভোল্ট, এটার বিভব। লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, এটার বিভব হচ্ছে আমাদের 2। তারপর ধরো ড্রাই সেল, এটার হচ্ছে 1.5। ল্যাকলেন সেল আমার জানা নাই, এটাও 3.7। আর নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, এটার কত? নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এটা 1.3। তাহলে প্রত্যেকটা ব্যাটারির বিভব জানবা। এবং এই ব্যাটারিগুলোতে একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে, এগুলো মুখস্থ করবা। কোন ব্যাটারির অ্যানোড কি, কোন ব্যাটারির ক্যাথোড কি, ঠিক আছে? আর এটা তো জানবাই কোনটা প্রাইমারি ব্যাটারি, কোনটা সেকেন্ডারি ব্যাটারি, কোনটা প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারি। ওকে, আচ্ছা, এদের মধ্যে আমাদের ড্রাই সেলটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই ড্রাই সেলটা আমি একটু বলে দেই। ড্রাই সেলটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বেশি আসে। তো ড্রাই সেলটা আমি একটু বলি। দেখো ড্রাই সেল সম্পর্কে তাহলে কি কি কথা,
প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা প্রাইমারি সেল। পিতে কি, এটা একটা প্রাইমারি সেল। এটা লেক ল্যান্স সেলের হচ্ছে একটা বিশেষ রূপ। এটা লেক ল্যান্স সেলের একটা বিশেষ রূপ। এখানে ক্যাথোড হিসেবে কি ইউজ করা হয়? কার্বন। অ্যানোড হিসেবে কি ইউজ করা হয়? অ্যানোড হিসেবে ইউজ করা হয় জিঙ্ক বা দস্তা। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। বা বিদ্যুৎ উত্তেজক হিসেবে কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দুইটাকে আলাদা করে রাখার জন্য এটাকে বলা হয় সদন নিবারক। পরীক্ষায় আসলে এইভাবেই আসবে। সদন নিবারক হিসেবে কি ইউজ করা হয়? ম্যাঙ্গানিজ অক্সাইড। এটার বিভব কত? এটার বিভব হচ্ছে 1.5। তাহলে কি বলছি যে এটা একটা প্রাইমারি ব্যাটারি। এটা লেক ল্যান্স কোষের বিশেষ রূপ। এটাতে ক্যাথোড হিসেবে ইউজ করা হয় কার্বন, অ্যানোড হিসেবে ইউজ করা হয় জিঙ্ক। আর বিদ্যুৎ উত্তেজক হিসেবে কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। সদন নিবারক হিসেবে কি ইউজ করা হয়? ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে তড়িৎ বিশ্লেষণ শেষ করার আগে আমি শুধু দুইটা জিনিস পড়াবো। হ্যাঁ, শুধু দুইটা জিনিস পড়াবো। দেখো, দুইটা জিনিস পড়ানোর আগে আমি এটা আবার একটু লিখি। লিখবা কানা ম্যাজিশিয়ান এলো, মঞ্জে কাঁদে ফের, চান্দু কোবাল্ট নীলে, সোনা পাবে হাইড্রোজেন, কুলাঙ্গার হাজি আজ আরামে। আচ্ছা, এটা আমি আবার কেন লিখলাম? এখানে আমি দুইটা প্রশ্ন পড়াবো তোমাদের। একটা প্রশ্ন হচ্ছে যে কে অ্যানোড হবে? আমরা তো জানি যে তুমি যখন একটা তড়িৎ রাসায়নিক কোষ বানাবা, তখন একটা অ্যানোড থাকবে আর একটা ক্যাথোড থাকবে। তো আমাদের কে অ্যানোড হবে, আর হচ্ছে যে কোন পাত্রে কাকে রাখা যাবে, আর কে অ্যানোড হবে, এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিব আমরা। হ্যাঁ, আমি একটু বসে বলি, তোমরা বাংলা কথাটা একটু লিখে নিবা। আমি একটু বসে বলি, তারপর 2-3 মিনিটে বিরতি দিয়ে আমি কর্মমুখী রসায়ন পড়াবো। ঠিক আছে? দেখো, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, এই যে তড়িৎ রাসায়নিক সারিতে যে উপরে থাকবে, উপরের পাত্রে নিচের কাউকে রাখা যাবে না। পাত্রটা যদি তড়িৎ রাসায়নিক সারিতে নিচে থাকে তাহলে রাখা যাবে। উপরে থাকলে রাখা যাবে না। উপরে থাকলে রাখা যাবে না। আর উপরের গোলা অ্যানোড হিসেবে কাজ করবে। একটা কোষ তুমি যদি বানাও, তাহলে অ্যানোড হিসেবে কোনটাকে নিতে হবে? উপরেরটাকে নিতে হবে। যেমন তোমাকে যদি বলা হয় ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম নিয়ে তুমি একটা কোষ বানাও, তাহলে অ্যানোড হিসেবে কাজ করবে আমাদের ম্যাগনেসিয়াম, আর ক্যাথোড হিসেবে কাজ করবে আমাদের অ্যালুমিনিয়াম। ফাইন, বোঝা গেছে? আচ্ছা, আবার যদি বলা হয় যে ম্যাগনেসিয়ামের পাত্রে অ্যালুমিনিয়াম রাখা যাবে কিনা, উত্তর হচ্ছে যাবে না। কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে উপরে, পাত্রটা মানে উপরেরটাতে রাখা যাবে না, নিচেরগুলা রাখা যাবে না। উপরেরটাতে নিচেরগুলা রাখা যাবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের এতটুকুই জানো। আমরা এখন হচ্ছে আমি তোমাদের একটু ওই যে কর্মমুখী রসায়নটা একটু অল্প সময়ে দেখাই দিই। এই 2 মিনিটের একটা বিরতি, এরপর হচ্ছে করতেছি। হ্যাঁ, পোলাপান তো কমে গেছো, ক্লাস তো বন্ধ করে দেই, পরে চ্যাপ্টার না পড়াই, পোলাপান কম তো।
ভাই কর্মমুখী কোশ্চেন ব্যাংকের প্রশ্ন অনেক এলোমেলো লাগে, অনেক আগের প্রশ্নগুলো এলোমেলো লাগারই কথা, বেশি আগে পড়ো না, 5 বছরের আগে পড়ো না। ক্লাস বন্ধ করে দেই, পোলাপান তো কম, 183 জন মাত্র। কেন ভাই? এই যে এত কম পোলাপান থাকলে তো ক্লাসটিতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি, আর 15 মিনিট তো পড়াই দিচ্ছি। আজকে মেহবুজ নাই, তোমাদের কপাল ভালো, তাহলে আমার বলতে এই ক্লাস বন্ধ কর। মেহবুজটা তো আজকে দেখতেছি না। এই কিরে, তোরা কি ইয়া নিয়ে নিলি নাকি? কয়জন, এটা তো আমি দেখতে পাচ্ছি না। ক্লাসে উপস্থিত কয়জন, এটা তো আমি দেখতে পাচ্ছি না রে। আচ্ছা ওকে, চলো আমরা একটু কর্মমুখী রসায়নটা পড়ে দিই। কর্মমুখী রসায়নে বেশি পড়া লাগবে না, আমি যেটুকু বললি এটুকু পড়ো, এটুকু পড়লেই চলবে, 2-3টা টপিক পড়লেই আসলে হয়ে যাবে, এত বেশি পড়া লাগবে না, এত বেশি পড়ার সময়ও নাই। জাস্ট যে টপিকগুলো একদম না পড়লে না হয়, এটা আমরা একটু তোমাদেরকে পড়াই। দেখো তোমরা প্রিজারভেটিভ টপিকটা পড়বা, বিশেষ করে প্রিজারভেটিভের বাংলা বুঝো তো, খাদ্য সংরক্ষক। এই প্রিজারভেটিভের ইয়াটা শ্রেণীবিভাগটা একটু পড়বা। দেখো প্রিজারভেটিভগুলো আসলে কি করে, প্রিজারভেটিভ কি করে এটা বুঝতে হলে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আসলে খাদ্য নষ্ট হয় কেন, এটা বুঝলে তুমি প্রিজারভেটিভও বুঝবা আর কি। খাদ্য নষ্ট হওয়ার মূলত কারণ হচ্ছে খাদ্য নষ্ট হওয়ার কারণ কি, খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আর ছত্রাক বা হচ্ছে মাইক্রো অর্গানিজম। তাহলে খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমাদেরকে শত্রুকে মাইক্রো অর্গানিজম, হ্যাঁ মাইক্রো অর্গানিজম মানে ক্ষুদ্র জীব আর কি। তো মাইক্রো অর্গানিজম তো ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া আছে, ছত্রাক আছে। তো আমাদের মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ফাঙ্গাস, এই দুইটা। ফাঙ্গাসের মধ্যে ফাঙ্গাসের মধ্যে হচ্ছে ইস্ট এবং হচ্ছে মোল্ড, এই দুইটা হচ্ছে মূলত আমাদের খাদ্য নষ্ট করে। তো এরা পানি পছন্দ করে, খাদ্যে যদি পানি থাকে তখন খাদ্যটা বেশি নষ্ট হয়। যেমন তুমি যখন শুটকি করো, মাছের পানিটা শুকিয়ে যখন শুটকি করা হয় তখন সেই শুটকিটা নষ্ট হয় না। তো পানি যদি থাকে তখন খাবার নষ্ট হয় তাড়াতাড়ি। এরপর তাপমাত্রাটা যদি তোমার 35 থেকে 40-এর মধ্যে থাকে, হ্যাঁ, তখন খাবারটা নষ্ট হয়। অনেক নিম্ন তাপমাত্রায় এই আমাদের শত্রু ইস্ট মোল্ড বাঁচতে পারে না, ব্যাকটেরিয়া বাঁচতে পারে না, যেমন ফ্রিজে, তখন খাবার নষ্ট হয় না। হ্যাঁ, আর হচ্ছে ব্যাকটেরিয়া আমি ছাত্রদের পড়ানোর সময় বলি যে ব্যাকটেরিয়া কিছুই না, একটা এনজাইমের থলি। তো ব্যাকটেরিয়া ততক্ষণ বাঁচবে যতক্ষণ তার এনজাইমগুলো ঠিকঠাক মতো কাজ করবে। তো এনজাইম ভালো কাজ করে 6 থেকে 9 পিএইচে। তো এই পিএইচ যদি ঠিকঠাক না থাকে তখন ব্যাকটেরিয়া বাঁচে না। যেমন আমরা যে ভিনেগারটা ইউজ করি, ভিনেগারটা হচ্ছে অ্যাসিডিক, ভিনেগারের পিএইচ হচ্ছে 4.74। তো এই অল্প পিএইচে আমাদের শত্রুগুলো বাঁচে না। তো তখন হচ্ছে আমাদের
খাবারগুলো নষ্ট হয়ে যায়। আর চর্বি জাতীয় খাদ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে যে এই অক্সিজেন দিয়ে জারণ হয়ে যায়, খাবারগুলো জারিত হয়ে যায়, জারিত হয়ে গেলে খাবারগুলো বাজে গন্ধ হয়। তো তাহলে এই ঘটনাগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে খাবার অনেক দিন থাকবে, এবং আমাদের যে আছে কি বলে এটাকে প্রিজারভেটিভ আছে, এই কাজগুলোই করে। তো মনে রাখবা, মানুষ তো যুগে যুগে চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে খাবার অনেক দিন রাখা যায়। হ্যাঁ, তো কিছু প্রিজারভেটিভ তারা বের করছে। এখন এই প্রিজারভেটিভগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এদেরকে বলা হয় নিষিদ্ধ সংরক্ষক। হ্যাঁ, তো কিছু প্রিজারভেটিভ আছে কি নিষিদ্ধ, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি কি নিষিদ্ধ আছে? যেমন ফরমালিন, এটা সবাই জানো, ফরমালিন ক্যান্সার তৈরি করে। আর আছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কী হয়? ফল পাকানো হয়। তো এগুলো হচ্ছে নিষিদ্ধ সংরক্ষক। আর যেই সংরক্ষকগুলো অনুমতি দেওয়া হয়েছে, হ্যাঁ, WHO অনুমতি দেয়, বুঝছো, WHO অনুমতি দেয়, এগুলো হচ্ছে আমাদের অনুমোদিত সংরক্ষক। অনুমোদিত সংরক্ষক। তো অনুমোদিত সংরক্ষকগুলোর মধ্যে আছে আবার আমার কি কি, কিছু আছে আমার প্রাকৃতিক, কিছু আছে কৃত্রিম বা রাসায়নিক বলতে পারো। তো প্রাকৃতিক সংরক্ষক কি কি আছে, এগুলো সম্পর্কে আমরা কি কি জানবো? আমরা যদি বলি, এক নাম্বার হচ্ছে আমাদের সরিষার তেল, সরিষার তেল। দুই নাম্বার হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি জিনিস আমি একটু পরে বলতেছি, অ্যান্টিঅক্সিডেন্ট। অন্যান্য মশলা, অন্যান্য সব মশলাই হচ্ছে প্রিজারভেটিভ, অন্যান্য মশলা। এরপরে হচ্ছে আমাদের চিনি, চিনি আর হচ্ছে লবণ। তো চিনি আর লবণ কিভাবে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে? এরা পানি টেনে নেয়। কোন প্রক্রিয়ায়? অসমোসিস প্রক্রিয়ায়। এরা অসমোসিস প্রক্রিয়ায় পানি টেনে নেয়। পানি না থাকলে ব্যাকটেরিয়া বাঁচে না, সো খাবার ভালো থাকে। এদের মধ্যে লবণ দিয়ে খাবার সংরক্ষণ করাকে বলা হয় কিউরিং। লবণ দিয়ে খাবার সংরক্ষণ করাকে বলা হয় কিউরিং। লবণ দিয়ে খাবার সংরক্ষণ করাকে কি বলা হয়? কিউরিং। কিউরিং, কিউরিং। এক্ষেত্রে 7 থেকে 8% লবণ ইউজ করা হয়। আর লবণের দ্রবণটা যদি গাঢ় হয় এটাকে বলা হয় ব্রাইন। লবণের দ্রবণটা গাঢ় হইলে এটাকে কি বলা হয়? ব্রাইন। লবণের দ্রবণটা গাঢ় হইলে এটাকে কি বলা হয়? ব্রাইন। এটাকে বলা হয় ব্রাইন। ঠিক আছে? এখন আমাদের যে কৃত্রিম প্রিজারভেটিভ আছে, এই কৃত্রিম প্রিজারভেটিভগুলো 3 প্রকার। যারা সরাসরি ব্যাকটেরিয়া বা ছত্রাককে বাধা দেয় তারা অ্যান্টিমাইক্রোবায়াল। তারা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল। তারা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল। যারা হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল, যারা আমরা বললাম না যে খাবার নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে অক্সিজেন দিয়ে জারণ। তো যারা জারণটা বন্ধ করে তারা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, তারা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। যারা জারণটা বন্ধ করে তারা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর জারণ হইতে কিছু ধাতু লাগে, যেমন ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম, এই ধাতুগুলো লাগে। যারা এই ধাতুগুলোকে বাধা দেয় তারা হচ্ছে কিলেটিং এজেন্ট। যারা এই ধাতুগুলোকে বাধা দেয় তারা হচ্ছে কিলেটিং এজেন্ট। তাহলে আমরা কি বলছি? খাবার নষ্ট হওয়ার একটা মূল কারণ হচ্ছে অক্সিজেন দিয়ে জারণ। তো এই অক্সিজেন দিয়ে জারণ হইতে কিছু এই ধাতু লাগে, এগুলোকে বলা হয় কোফ্যাক্টর। তোমাদের মেহফুজ ভাই পড়ানোর কথা। যারা এই কোফ্যাক্টর ধাতুগুলোকে বাধা দেয় তারা হচ্ছে কিলেটিং এজেন্ট। একটা এক্সাম্পলই পড়বা, ইডিটিএ। কিলেটিং এজেন্টের একটা এক্সাম্পলই পড়বা, সেটা হচ্ছে ইডিটিএ। সেটা হচ্ছে আমাদের ইডিটিএ। একটা এক্সাম্পলই পড়বা, সেটা আমাদের ইডিটিএ। সেটা হচ্ছে আমাদের ইডিটিএ। এখন আমরা অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টগুলো সম্পর্কে জানি। কি কি অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট আছে, কি কি অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট আছে এটা সম্পর্কে আমরা যদি একটু জানি। এক নাম্বার হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, এক নাম্বার বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট। বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট। দুই নাম্বার হচ্ছে পটাশিয়াম সোডিয়াম বা ক্যালসিয়াম সরবেট। পটাশিয়াম সোডিয়াম বা ক্যালসিয়াম সরবেট, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। 3 নাম্বার হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। 3 নাম্বার হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। 4 নাম্বার হচ্ছে আমাদের ক্যালসিয়াম প্রোপানয়েট। ক্যালসিয়াম প্রোপানয়েট, নামগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে ভাই। প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট। নাইট্রেট ও নাইট্রাইট লবণ। নাইট্রেট
ও নাইট্রাইট লবণ, নাইট্রেট প্লাস হচ্ছে নাইট্রাইট, নাইট্রেট প্লাস নাইট্রাইট লবণ, নাইট্রেট ও নাইট্রাইট লবণ, নাইট্রেট ও নাইট্রাইট লবণ। ঠিক আছে, সোডিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড, সোডিয়াম এবং পটাশিয়াম সালফাইড, সোডিয়াম এবং পটাশিয়াম সালফাইড, সোডিয়াম ও পটাশিয়াম সালফাইড, সোডিয়াম ও পটাশিয়াম সালফাইড, সোডিয়াম ও পটাশিয়াম সালফাইড। আর একটা হচ্ছে আমাদের 7 নাম্বারটা সবার উপরে লিখলাম, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। বলতে পারো এটা সবার উপরে আলাদা করে লিখলাম কেন? মনে রাখবা এখানে যতগুলো প্রিজারভেটিভ আছে শুধুমাত্র এটা হচ্ছে তরল আর বাকিগুলো হচ্ছে আমাদের কঠিন। অনেক সময় এরকম পরীক্ষায় প্রশ্ন আছে কোনটা তরল অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, কোনটা কঠিন অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, হ্যাঁ কোনটা তরল অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, বাকি সবগুলোই হচ্ছে আমাদের কঠিন। এদের মধ্যে সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14, এটা হচ্ছে সর্বনিম্ন। কার পিএইচ সর্বনিম্ন? 3.74। ইথানোয়িক অ্যাসিডের পিএইচ হচ্ছে 4.74। ইথানোয়িক অ্যাসিড যেহেতু তার একটা কে থাকবে, এর কে এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵, 1.8 × 10⁻⁵। এদের মধ্যে নাইট্রেট এবং নাইট্রাইট হচ্ছে মাংস জাতীয় খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। কোনটা মাংস জাতীয় খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়? নাইট্রেট ও হচ্ছে নাইট্রাইট। এবং এরা নাইট্রোসো অ্যামিন তৈরি করে, নাইট্রোসো অ্যামিন তৈরি করে। এই নাইট্রোসো অ্যামিন ক্যান্সার তৈরি করতে পারে। ঠিক আছে, এই জন্য অনেক দেশে এটা নিষিদ্ধ, অনেক দেশে এটা নিষিদ্ধ। সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম পটাশিয়াম সরবেট, এগুলো সর্বোচ্চ কত পার্সেন্ট ইউজ করা যায়? 0.1%। সর্বোচ্চ কত পার্সেন্ট ইউজ করা যায়? 0.1%। যে তথ্যগুলো দিছি শুধু এগুলা পড়ো, আর পড়া লাগবে না। আর পড়তে পারলে ভালো, আমি তো কখনোই পড়তে নিষেধ করব না। তাহলে আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট যারা অক্সিজেনকে বাধা দেয়। অক্সিজেনকে বাধা দিলে কি হবে না? চর্বি জাতীয় খাদ্যের জারণ বিজারণ হবে না। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে প্রাকৃতিক আর হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক আর হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক আর হচ্ছে আমাদের কৃত্রিম। আচ্ছা, প্রাকৃতিক কৃত্রিম এভাবে ভাগ করা যায়, প্রাকৃতিক কৃত্রিম। এই প্রাকৃতিকগুলো কি করে? সরাসরি অক্সিজেন শোষণ করে, সরাসরি অক্সিজেন শোষণ করে, মানে অক্সিজেনকে বাধা দেয়। অক্সিজেনকে বাধা দিলে আর জারণ বিজারণ হয় না। আর কৃত্রিমগুলো কি করে? মুক্তমূলককে বাধা দেয়, মুক্তমূলককে বাধা দেয়। এরা সরাসরি অক্সিজেনকে বাধা দেয় না, এরা সরাসরি অক্সিজেনকে বাধা দেয় না, সরাসরি অক্সিজেনকে বাধা দেয় না। এরা কে? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন। এরা হচ্ছে আমাদের কৃত্রিম মুক্তমূলক। আর প্রাকৃতিক যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, এগুলো মূলত বিভিন্ন ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। অধাতু আছে একটা সেলেনিয়াম, হ্যাঁ, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 34। এরা হচ্ছে আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বলছিলাম, এটা হচ্ছে আমাদের হলুদ, এটা হচ্ছে আমাদের হলুদ। তাহলে এই এক্সাম্পলগুলো একটু সুন্দর করে পড়ো, হ্যাঁ। আমি এখানে যেগুলো লিখে দিলাম এগুলো একটু লিখে নাও, হ্যাঁ। জানি না বই এভাবে গুছানো আছে কিনা, এটা আমার ব্যক্তিগতভাবে গুছানো, মানে এটা আমি কোনো বই থেকে নেই নাই, আমি নিজেই গুছাইছি আর কি। তো এটা একটু লিখে নাও, ঠিক আছে। এই ইয়াতে তোমরা অ্যান্টিঅক্সিডেন্টে আরেকটা জিনিস লিখে নাও, এটা হচ্ছে সালফাইড লবণ, সালফাইড লবণ, সালফাইড লবণ, হ্যাঁ, সালফাইড লবণ, এটা একটু লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে আরও কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ফুড অ্যাডিটিভস কি? ফুড অ্যাডিটিভস খাবারের সাথে অতিরিক্ত যেগুলা যোগ করা হয় এগুলা হচ্ছে ফুড অ্যাডিটিভস, এগুলা হচ্ছে ফুড অ্যাডিটিভস, এগুলা হচ্ছে ফুড অ্যাডিটিভস। এই বিভিন্ন ভিটামিন এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এটা জানতে পারলে খুবই ভালো। আমি বলে দেই, হ্যাঁ, লিখে নিবা তোমরা। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, ঠিক আছে। ভিটামিন B1 এর অভাবে হয় বেরিবেরি, B2 এর অভাবে হয় জিহ্বাতে ঘা হয়, B6 এর প্রভাবে হয় ডার্মাটাইটিস, B12 এর অভাবে হয় রক্ত শূন্যতা, সি এর অভাবে হয় স্কারবি, ডি এর অভাবে হয় রিকেটস বাচ্চাদের, ই এর অভাবে মাংসপেশিতে টান পড়ে, আর কে এর অভাবে রক্তক্ষরণ হয়। তাহলে কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয়? ভিটামিন কে, ভিটামিন কে। সালফাইড লবণ কিসে লিখবা? সালফাইড লবণ হচ্ছে ওই যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। তাহলে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এটা আমরা বলে দিছি।
খাদ্য কৌটাজাতকরণ তেমন একটা লাগবে না। তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে যে ভিটামিনগুলো আরেকবার বলবো রে। ভিটামিন এ হচ্ছে রাতকানা, B1 হচ্ছে বেরিবেরি, B2 হচ্ছে জিভাতে ঘা হয়, জিভায় প্রদাহ, ঘা মানে প্রদাহ, B6 হচ্ছে ডার্মাটাইটিস, B12 হচ্ছে রক্ত শূন্যতা, সি হচ্ছে স্কারবি, ডি হচ্ছে রিকেটস, ই হচ্ছে মাংসপেশিতে টান পড়ে, আর কে হচ্ছে রক্তক্ষরণ হয়, কে হচ্ছে রক্তক্ষরণ হয়, কে হচ্ছে রক্তক্ষরণ হয়। তোমরা পড়বা যে যখন দুইটা পদার্থকে একসাথে যোগ করা হয় এটাকে বলা হয় মিশ্রণ। মিশ্রণ হইতে পারে সমসত্ব মিশ্রণ, হইতে পারে অসমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। তাহলে যখন আমরা দুইটা পদার্থকে মিশাই কি তৈরি হয়? মিশ্রণ, সেটা হয় মিশ্রণ। যখন দুইটা পদার্থ আমরা একসাথে মিশাই এটা হয় আমাদের মিশ্রণ, এটা হয় আমাদের মিশ্রণ। দেখো, যখন দুইটা পদার্থকে একসাথে মিশায় এটা হয় আমাদের মিশ্রণ। যে দুইটা পদার্থকে মিশাইছ বাইরে থেকে যদি বোঝার উপায় না থাকে এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। পানিতে চিনি মিশাও আর পানিতে লবণ মিশাও, না খায় তুমি বলতে পারবে না আসলে কি মিশাইছো। কিন্তু পানিতে বালি মিশাইলে দেখবা নিচে অধক্ষেপ পড়ছে, বোঝা যায় যে এখানে বালি দেওয়া হয়েছে, এটা অসমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে প্রকৃত দ্রবণ। এখানে দ্রবের আকার থাকে 2 ন্যানোমিটার বা তার কম, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। অসমসত্ব মিশ্রণে দ্রবের আকার যদি 2 থেকে 500 ন্যানোমিটার থাকে তখন এটাকে বলা হয় কলয়েড। এটা তুমি প্রথমেই দেখবা না, প্রথমে গিয়া তুমি বুঝতে পারবা না কি আছে, নিচে তলানি পরে কিছুক্ষণ পরে এটা হচ্ছে আমাদের কলয়েড। আর যদি 500 ন্যানোমিটারের চেয়ে বেশি থাকে তখন তুমি নিশ্চিত করেই বলতে পারবা যে আসলে এখানে কি আছে, এটা হচ্ছে সাসপেনশন, এটা হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, সাসপেনশনের এক্সাম্পল হচ্ছে কলেরা ভ্যাকসিন। ওষুধগুলো সবই সাসপেনশন, দেখবা ওষুধের গায়ে লেখা থাকে কলেরা ভ্যাকসিন। বেরিয়াম সালফেট এটা হচ্ছে সাসপেনশন, এটা এক্সরেতে ইউজ করা হয়, এক্সরেতে ইউজ করা হয় বেরিয়াম সালফেট। ঠিক আছে, তো কলয়েডের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। দুধ, রক্ত, এগুলো হচ্ছে আমাদের কলয়েড। দুধ, রক্ত, এগুলো হচ্ছে আমাদের কলয়েড। রক্তের পিএইচ কত, দুধের পিএইচ কত, এগুলো তো জানা লাগবে। তো কলয়েড নিয়ে আমাদের মূলত আলোচনা। তাহলে কলয়েডে দ্রবের কণার আকৃতি থাকে 2 থেকে 500 ন্যানোমিটার, 2 থেকে 500 ন্যানোমিটার। এবং কলয়েডে দ্রব এবং দ্রাবকের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকে। তো দ্রব এবং দ্রাবকের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকে, সহজে দ্রব তলানি পড়তে চায় না। সাসপেনশনে একদম সহজেই তলানি পড়ে যায়, আর এখানে তো তলানি পড়েই না। তো তলানি ফেলানোর প্রক্রিয়াটাকে বলা হয় কোয়াগুলেশন। কোয়াগুলেশন, কোয়াগুলেশন। তো কোয়াগুলেশন ক্ষমতা নির্ভর করে চার্জের উপর। চার্জ বেশি হলে কোয়াগুলেশন ক্ষমতা বেশি হয়। যেমন Fe3+ এর কোয়াগুলেশন ক্ষমতা Fe2+ এর কোয়াগুলেশন ক্ষমতার চেয়ে বেশি হবে। ঠিক আছে, সংক্ষেপে বললে, হ্যাঁ সংক্ষেপে বললে, এত তো বলার সময় নেই। কোয়াগুলেশন ক্ষমতা কি হয়? বেশি হয়, কোয়াগুলেশন ক্ষমতা বেশি হয়। ঠিক আছে, এই কি হয়েছে তোদের পোলাপানের, কি হয়েছে আবার? এই অল্প কথায় যেটা বললে, হ্যাঁ অল্প কথায় বললে, ঠিক আছে। তাহলে এরপরে কলয়েডের অনেকগুলো প্রকারভেদ আছে, যদি তোমরা পড়তে পারো ভালো। আজকে তো আমি অত সময় পাচ্ছি না এটা বলার। এখন এই দুধ সম্পর্কে একটু জেনে পরীক্ষার হলে যাবা। হ্যাঁ, দুধ সম্পর্কে একটু জেনে পরীক্ষার হলে যাবা। কি কি জানবা? দুধের পিএইচ কত, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে যেটা জানবা দুধের প্রোটিনের নাম কি। দুধের প্রোটিনের নাম ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন, একসাথে বলে হোয়ে প্রোটিন। দুধের কার্বোহাইড্রেটের নাম কি? ল্যাকটোজ। দুধের কার্বোহাইড্রেটের নাম কি? ল্যাকটোজ। দুধে পানির পরিমাণ কত? দুধে পানির পরিমাণ কত, এটা মুখস্থ করে যাবা। হ্যাঁ, এবং দুধের পিএইচ, দুধের পানি, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে দুধে কি কি প্রোটিন বলছি? ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন, ঠিক আছে। দুধের চিনির নাম কি?
দুধে কোন খনিজ আয়নটা বেশি থাকবে এটা পড়ে যাবা। দুধে ক্যালসিয়াম অনেক বেশি থাকে। দুধে কোন ভিটামিনটা অনেক বেশি থাকে পড়ে যাবা। ভিটামিন এ অনেক বেশি থাকে। কোন ভিটামিনটা অনেক বেশি থাকে? ভিটামিন এ অনেক বেশি থাকে। ঠিক আছে। কোন প্রাণীর দুধে পানি বেশি? মানে কোন প্রাণীর দুধে পানি বেশি? কোন প্রাণীর দুধে কার্বোহাইড্রেট বেশি? কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি? কোন প্রাণীর দুধে ক্যালোরি বেশি? এগুলো মুখস্থ করে যাবা। হ্যাঁ, কোন প্রাণীর দুধে চর্বি বেশি, ফ্যাট বেশি? কোন প্রাণীর দুধে ফ্যাট বেশি? এটা মুখস্থ করে যাবা। ঠিক আছে। পানি বেশি হচ্ছে তোমার গাভীতে, মানে গরু। ক্যালোরি হচ্ছে মহিষ। চর্বিও হচ্ছে মহিষ। ক্যালোরি মহিষ, চর্বি মহিষ। প্রোটিন হচ্ছে ভেড়া। শর্করা হচ্ছে মানুষ। শর্করা হচ্ছে মানুষ। শর্করা হচ্ছে মানুষ। শর্করা হচ্ছে মানুষ। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে ওই যে টয়লেট্রিস এবং পারফিউমারি যা যা আছে এই সবগুলোর প্রধান উপাদান পড়বা। সবগুলোর কি পড়বা? প্রধান উপাদান পড়বা। যেমন ধরো গোলাপ জল, গোলাপ জল প্রধান উপাদান। গোলাপ জল থেকে পড়বা যে গোলাপ জল কিভাবে তৈরি করা হয়। স্টিম পাতন দিয়ে তৈরি হয়। গোলাপ জল কিভাবে তৈরি হয়? স্টিম পাতন দিয়ে তৈরি হয়। এবং সুগন্ধের কারণ কি? সুগন্ধের কারণ কি? সুগন্ধের কারণ কি? জেরানিওল। জেরানিওল এটা একটা টার্পিন। টার্পিন কি আমি বুঝাইতে পারবো না। এর কারণ হচ্ছে কি? জেরানিওল। জেরানিওল। এরপরে হেয়ার অয়েল। হেয়ার অয়েল এটার প্রধান উপাদান কি? এটার প্রধান উপাদান হচ্ছে নারকেল তেল। হেয়ার অয়েলের প্রধান উপাদান কি? নারকেল তেল। ঠিক আছে। হেয়ার অয়েলের প্রধান উপাদান হচ্ছে নারকেল তেল। টেলকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে টেলক। টেলকম পাউডারের প্রধান উপাদান কি? টেলক। টেলকের সংকেত শিখবা। 3 ম্যাগনেসিয়াম অক্সাইড 4 সিলিকন ডাইঅক্সাইড ইন্টু হচ্ছে পানি। এটা হচ্ছে টেলকের সংকেত, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। টেলকম পাউডারের প্রধান উপাদান কি? টেলক। আর অ্যান্টিসেপটিক হচ্ছে জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট হচ্ছে অ্যান্টিসেপটিক। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে। বেবি পাউডারের ক্ষেত্রেও সেম। বেবি পাউডারের ক্ষেত্রেও জাস্ট খালি পরিমাণ কম বেশি থাকে আর কি। এক্ষেত্রেও প্রধান উপাদান হচ্ছে টেলক, অ্যান্টিসেপটিক হচ্ছে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। স্নো বা ভ্যানিশিং ক্রিম প্রধান উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। স্নো বা ভ্যানিশিং ক্রিম প্রধান উপাদান কি? স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড। আর এখানে আমাদের ময়েশ্চারাইজার হিসেবে থাকে গ্লিসারল। ময়েশ্চারাইজার হিসেবে থাকে গ্লিসারল। ঠিক আছে। কোল্ড ক্রিমে আমাদের প্রধান উপাদান কি থাকে? তেল, মোম, বোরাক্স। তেল, মোম, বোরাক্স। তেল, মোম, বোরাক্স। বোরাক্সের সংকেত শিখবা। তেল, মোম, বোরাক্স। বোরাক্সের সংকেত শিখবা। ঠিক আছে। তারপরে আর একটু দ্রুত বলে দেই, লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম। লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম। এগুলা নোটে লিখো। লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম। ময়েশ্চারাইজার হচ্ছে গ্লিসারল। লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম, ময়েশ্চারাইজার হচ্ছে গ্লিসারল। মেহেদির প্রধান উপাদান হচ্ছে লাসুন। মেহেদির প্রধান উপাদান হচ্ছে লাসুন। টয়লেট ক্লিনারে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। গ্লাসকে কে ক্ষয় করতে পারে? হাইড্রোজেন ফ্লোরাইড। তিনটা কথা বলছি। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া। গ্লাসকে কে ক্ষয় করতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড। গ্লাসকে কে ক্ষয় করতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। ভিনেগার থেকে কি জানবা? ভিনেগার থেকে কি জানবা? ভিনেগার কি? ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। ভিনেগারের বাণিজ্যিক নাম কি? সিরকা। ভিনেগারের বাণিজ্যিক নাম কি? সিরকা। ভিনেগার বানানোর সময় কি লাগে? খেজুরের রস লাগে, অথবা তুমি চাইলে কি করতে পারবা?
আখের রস থেকেও ভিনেগার বানাইতে পারবা। তো খেজুরের রস বা আখের রসে কি আছে? C12H22O11 মানে হচ্ছে চিনি। এই চিনির উপর কাজ করে কে? ইনভার্টেস। চিনির উপর কে কাজ করে? ইনভার্টেস। উৎপন্ন হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ। জিতে জিএফ না, গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। ইনভার্টেস কাজ করলে কি তৈরি হয়? গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। এই হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজের উপর কে কাজ করে? জাইমেস। গ্লুকোজের উপর কে কাজ করে? জাইমেস। তখন কি উৎপন্ন হয়? ইথানল। তখন কি উৎপন্ন হয়? ইথানল। এই ইথানলের উপর কে কাজ করে? অক্সিজেন। কোন ব্যাকটেরিয়া কাজ করে? এসিটোব্যাক্টর এসিটি। এসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া। তখন তৈরি হয় আমাদের ভিনেগার। তখন তৈরি হয় আমাদের এই যেটা, তখন আমাদের ভিনেগার তৈরি হয়। তখন আমাদের ভিনেগার তৈরি হয়। ঠিক আছে? ভিনেগার তৈরির এই তিনটা মূল বিক্রিয়া জানা লাগবে। এই তিনটা মূল বিক্রিয়া জানা লাগবে। এই জাইমেস ইনভার্টেস এনজাইম কই থেকে আসে? ইস্ট থেকে আসে। তাহলে ভিনেগার তৈরিতে অবশ্যই ইস্ট লাগবে। তো এই ইস্টের বৃদ্ধির জন্য কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। ইস্টের বৃদ্ধির জন্য কি ইউজ করা হয়? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। ভিনেগার কিভাবে কাজ করে? ভিনেগারের পিএইচ হচ্ছে 4.74। এত অল্প পিএইচে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না, পিএইচটা কমায় দেয়। তো এত অল্প পিএইচ খাইলে আমাদের গ্যাস্ট্রিক হবে না? উত্তর হচ্ছে না। এটা দুর্বল অ্যাসিড, আমাদের কোনো অসুবিধা হয় না, বরং এটা বাফার হিসেবে কাজ করে, আরও ভালো হয়। খাবারে দিলে স্বাদও হয় এবং স্বাস্থ্যের জন্য হচ্ছে ভালো। ঠিক আছে? অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর সময় নেওয়া যাবে না। ওকে ফাইন। এই মহিষে কি কি বেশি আছে? কে কইছে? মহিষে ক্যালোরি বেশি আর চর্বি বেশি। ক্যালোরি বেশি আর চর্বি বেশি। ওকে, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক।